একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে ২০০৯ সালের ঘটনা এবং ২০০৯ এর এসএসসি এক্সামের পর আমাদের এটা পাঠিয়েছেন রবিন্স, এবং রবিন্স পাঠিয়েছে যে এসএসসি এক্সামের পর তিনি রাতের বাসে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে চিটাগং যাচ্ছিলেন। ফেনী স্টেশনে একটা ফ্যামিলি উঠল তাদের বাসে, এবং তারা বলল যে তারা ঢাকায়, আচ্ছা তারা বলল তারা আমাকে ঢাকা মেট্রো আমার দেখা মাত্র, আচ্ছা এটা ঢাকা লিখেছেন উনি, আচ্ছা যাই হোক, দেখা মাত্র তিনি যেটা করলেন, তিনি বললেন যে আমাদের সামনে এসে দাঁড়ালেন এবং আমার পাশেই সিট ছিল, এবং সেই আশেপাশে যতগুলো সিট ছিল সেই সিটগুলো তিনি বুক করে ফেললেন। এবং তাদের মধ্যে একজন তাকে ভাইয়া বলে ডাকলো। তখন একজন মহিলা তার পাশে বসে তার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। আর তিনি বললেন যে আমি তাকে কিছু বলার আগেই সে আমাকে বলল যে আমি নাকি দেখতে একদম তার ছেলেটার মতো, যে ৫ বছর আগে হারিয়ে গিয়েছে। এবং চিটাগং পর্যন্ত অনেক কথা হলো, অনেক ঘটনা তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, মহিলা এবং আমাদের সাথে অনেক ধরনের কথা হলো। এবং কদমতলিতে বাস স্ট্যান্ডে এসে তারা সবাই নেমে গেল। যাওয়ার সময় তারা যেহেতু অনেকক্ষণ ধরে বাসে একসঙ্গে ছিলেন এবং অনেক ঘটনা ঘটেছে, সো তারা যাওয়ার সময় তাদেরকে ঠিকানা দিয়ে গেলেন, যে অ্যাড্রেসে তারা থাকেন সেই অ্যাড্রেসটা দিয়ে গেলেন এবং মোবাইল নাম্বার তিনি দিয়ে গেলেন। এবং তিনি বলেন মোবাইল নাম্বার চাইলাম, বাট তারা জানালো যে তাদের কাছে মোবাইল নাই। ওকে, তার মানে মোবাইল নাম্বারটা পাওয়া যায়নি। কিছুদিন পর যেটা হলো, তারা সেই ঠিকানা মতো সেই জায়গায় গিয়ে দেখেন সেখানে একটা পুরনো ভাঙা বাড়ি এবং এটার আশেপাশে একটা কবরস্থান। এবং পরে তিনি একজনকে জিজ্ঞেস করেছিলেন যে সেই সেই যে লোকটা যাদের সাথে বাসে দেখা হয়েছিল তাদের ঘটনা কি, এবং সেই সমস্ত মেম্বারদের কথা তিনি জিজ্ঞেস করেছিলেন যে এরকম আমার সাথে বাসে দেখা হয়েছিল, এরকম ঠিকানা দিয়েছিল, এই জায়গায় নাকি তারা থাকে, তাদের ঘটনা কি, তারা কোথায় থাকেন, কি করেন, এই সমস্ত আর কি। শুনে সেই ভদ্রলোক যেটা বললেন সেটা হচ্ছে যে এই কবরস্থানে তাদেরকে কবর দেওয়া হয়েছে, যাদের কথা আপনি বলছেন তারা এই কবরে শুয়ে আছে, তারা চিটাগং আসার সময় বাসের অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঘটনাটা আমাদেরকে রবিন্স এসএমএস করেছেন, ইমেল করেছেন। আজকেও আমাদের কাছে অসংখ্য ইমেল আছে, আজকেও আমাদের সাথে অসংখ্য রকমের অনেকগুলো ঘটনা আছে, অনেকগুলো গেস্ট রয়েছেন আমাদের সাথে। তো প্রথমে যে গেস্টটির কাছে আমি যাব, আমরা সরাসরি গেস্টের কাছে যাই। আর বুঝতেই পারছেন আমাদের সাথে সাউন্ড নিজের রেগুলার যেরকম থাকেন, আজকেও তিনি আছেন আমাদের সাথেই, থাকবেন পুরো শো জুড়ে। আর আমাদের প্রথম যে গেস্ট, সেই গেস্টটির সাথে আমি শুরুতে একটু পরিচয় করে দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে কাইসার রহমানী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে অনার্স শেষ করেছি, আর বর্তমানে ফ্রিল্যান্স কাজ করছি। ওকে, সো পরিচয় পর্ব তো আমরা পরিচিত হলাম আপনার সাথে, এবং আপনি আমাদের ইমেল করেছিলেন, চমৎকার ইমেলের জন্যই আপনাকে আসলে মূলত এখানে ডাকার মূল কারণ যেটা আর কি, আকর্ষণীয় কিছু ঘটনা আপনার জীবনে ঘটেছে। তো আপনি কোনটা দিয়ে শুরু করতে চান আজকে, একদম শুরু করতে চান কোনটা দিয়ে? আসলে ভৌতিক ঘটনা আমার জীবনে বিক্ষিপ্তভাবে মোট ৩টে ঘটেছে। ওকে, সো এখন আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, যিনি আমাদের তার জীবনের ঘটনা বলবেন। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা, আমি তখন, তারপরে আপনি পড়াশোনার কারণে ঢাকায় আছেন? হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। ঢাকায় আসার পরও আমার একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলছি। প্রথম ঘটনাটা বলি, যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5 এর ছাত্র, এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রে একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম। এর সাথে আমি আমার ফুফাতো ভাই তুহিন, এর সাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত, সেটা 3টার সময় হতো বা 4টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা আব্বার কাছে গিয়ে ঘুমাতাম। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল, এবং বুঝতে পারতাম যে আমার আব্বা আম্মাও বিষয়টা খুব এনজয় করতো, তাদেরও ভালো লাগতো যে ছেলে শুচ্ছে আমাদের সাথে, ছেলে, রাইট? তো একদিন আমি এরকম আমার ঘুম 3টা 4টার দিকে, টাইম নির্দিষ্ট করে বলতে পারবো না, 3টা 4টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই। আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরোনো বাড়ি ছিল। আচ্ছা, তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুললো, তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা, আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই, বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে থাকি, রাইট। দৈর্ঘ্য যেটা মানে
খাটের এক প্রান্তে মাথা থাকে, আরেক প্রান্তে পা থাকে, এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা খাসের যে প্রস্থ সেই অনুযায়ী হচ্ছে, সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়। হ্যাঁ, তিনজন এভাবে ঘুমাতাম। আমি মাঝখানে, এক পাশে আব্বা আর আমার এক পাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বলতে বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশেই, মানে মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, হুম। অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন। উনি খাটের স্ট্যান্ডটা ধরে আমার দিকে তাকিয়ে হাসছে, এবং তার হাসিটা আমার চোখে সবসময় ভাসে যে কোনো ভয়ঙ্কর হাসি না, মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি। সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন। এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দুমাত্র ভয় পাইনি। হ্যাঁ। আমিও ওনাকে দেখে হাসছি, উনিও হাসছেন, আমিও হাসছি। এবং সে বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল এবং ওনার সমস্ত মুখমণ্ডল গোটা গোটা, যেটাকে ঘা বলা যায় আর কি, মুরো মুখ সেটাতে ভর্তি আর কি, গোল গোল, পুরো মুখে গোল গোল চিহ্ন, এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো। রাস্তায় মাঝে মাঝে কোনো ভিক্ষুকদের দেখা যায় এভাবে শরীরে অনেক কিছু সিস্ট টাইপের, হ্যাঁ, কিছু একটা। ওই রকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছে, যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের ভাষায় হাসে, সে হাসিটা উনি আমাকে দেখে হাসছেন এবং আমি ওনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে দেখতে আমি এক সময় ঘুমাই যাই, এবং ঘুমাই যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্তভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি। এখন সেটা আমার দৃষ্টি ভ্রম কিনা বা আমি সেই মানে সেই বিশ্লেষণে যাচ্ছি না, সেই প্রশ্নই আসছে না। কিন্তু আমি দেখেছি এবং দেখে আপনি ভয় পাননি, right? এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। ওকে, অনেক ইন্টারেস্টিং ঘটনা মনে হচ্ছে। এটা কিন্তু জাস্ট শুরু। উনি যে ইমেলটা করেছিলেন সেটা আমরা সবার পরে শুনবো তার কাছ থেকে। আমাদের আরও দুজন গেস্ট রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটা ঘটনা জানতে চাই। সেই ঘটনাটা, এটা তো আপনি বলেন চাঁপাইনবাবগঞ্জের ঘটনাটায় আমরা রাইট, এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকক্ষণ যেতে লাগে সেরকম একটা জায়গার ঘটনা শুনবো। সেটা হচ্ছে কক্সবাজার, রাইট? ইয়েস, কক্সবাজার। সো নামটা আগে শুনে নেই। আমার নাম আরমান বিন কামাল। কোথা থেকে এসেছেন আপনি? আমি সরাপাড়া থেকে এসেছি। শেওড়াপাড়া, ঢাকা। আপনি? আমি তানজিম চৌধুরী মিল্টন, আমি আরমানের ফ্রেন্ড। আমার ফ্রেন্ড। দ্যাট মিনস যে আপনাদের অসুবিধা নাই, আপনাদের দুজনের মানে মিলিত ঘটনা এটা, তাই না? জি জি, আমাদের দুজনে মিলে তো। ওকে, সো কবেকার ঘটনা হয়েছিল এটা? যে যে ঘটনা বলবেন সেটা বুঝলাম যে কক্সবাজারে কবে ঘটেছিল এই ঘটনাটা? মানে এই ঘটনাটা হচ্ছে আপনার আমাদের এই আগের বছরের শুরুর দিকে। আর গত বছরের শুরুর দিকে। আমি মিরপুর বাংলা স্কুলে ক্লাস 10-এ পড়ি আর কি। গত বছর 9-এ পড়তাম, আমাদের প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছিল আর কি। আমি আর আমার বন্ধু মিল্টন মিলে প্ল্যান করলাম যে কোথাও ঘুরতে যাওয়া যাক। সেই সময়ের ঘটনা। ওকে, ঘটনা কোথাও ঘুরতে যাওয়া যাক। ওকে, সেই ঘটনাটা আবার শুনবো তার আগে। ওকে, সো আমরা আবারও আরমানের কাছে চলে যাচ্ছি। আরমান যে ঘটনাটা বলছিলেন। আচ্ছা, তারপর আমরা প্রথম সাময়িক পরীক্ষা শেষ হলো, মানে গ্রীষ্মের ছুটি দিয়েছে। এখন আমরা চিন্তা করলাম কোথা থেকে ঘুরে আসা যাক। এখন মিল্টন সাজেস্ট করলো যে চল কক্সবাজার যাই। আচ্ছা, আমি বললাম ওকে ডান, কক্সবাজার। তারপরে একদিন আর কি দিনক্ষণ দেখে বাসে চড়ে বসলাম আর কি একদম। তারপর গেলাম কক্সবাজার আর কি। 2 দিন থাকার প্ল্যান আমাদের, 2 দিন থাকার প্ল্যান। এখন আমরা ওখানেই একটা হোটেল মানে ভাড়া করলাম, একটা রুম, 2 জন মানুষ যেহেতু একটা রুম ভাড়া করলাম। এখন প্রথম দিনটা জাস্ট কক্সবাজারের আশেপাশের বিচটা ঘুরে টুরে দেখলাম। এখন চিন্তা করলাম যে আমার ঢাকায় যখন ছিলাম তখন বন্ধুরা বলছিল যে হিমছড়িটা দেখে আসিস পারলে আর কি। হিমছড়ি খুব সুন্দর জায়গা, পাহাড় টাহাড় আছে, জঙ্গল জঙ্গল আছে, দেখে মজা পাবি। এখন মিল্টন বলল যে দোস্ত, হিমছড়ি যখন আমরা যাব রাতেই যাই। বললাম কেন? এখন সে বলল যে রাতে তখন পূর্ণিমা রাত ছিল আর কি,
পূর্ণিমা রাত আর কি, সে বললো রাতে জোছনার মধ্যে সমুদ্র দেখতে কেমন দেখায়, আমার আর কি দেখার খুব শখ। আচ্ছা, ওকে। এখন আচ্ছা আমি বললাম ডান, সমস্যা নেই, রাতেই যাব। তারপরে হোটেল থেকে বের টের হয়ে আর কি সন্ধ্যার দিকে নাস্তা টাস্তা করে বের হলাম 7টার দিকে। জিপ খুঁজতেছিলাম, হিমছড়ি যেতে জিপ লাগে, ওকে, ওখানে জিপ খুঁজতেছিলাম। জিপ খুঁজতে খুঁজতে আমাদের 8টা বেজে গেছে। আচ্ছা, 8টা বেজে গেছে, তারপর রাত 8টা। রাত 8টা বেজে গেছে। রাত 8টা বাজার পরে হুম, এখন জিপে করে যেতে 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 হাতে ঘড়ি ছিল, অলমোস্ট আমরা একটা জায়গায় থামছি। হুম, মানে জায়গাটা ভালো লাগছে, বলছি যে আয় এখানে একটু নেমে হাঁটাহাঁটি করি, ছবি টবি তুলি আর কি। তারপরে ওকে নামলাম তখন। ওই রাতের বেলাতেই? জি। আচ্ছা, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাতের 9:30। তখন আমরা যখন নামলাম মোটামুটি 1.5 ঘন্টা লাগছে। এখন ওখানে নামছি, তারপর বললাম যে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় থাকেন। জিপের যে ড্রাইভার ছিল আমাদের হায়ার করা, যে ড্রাইভার সাহেব একটু দাঁড়ায় থাকেন, আমরা একটু হেঁটে হেঁটে আসতেছি। আচ্ছা, ড্রাইভার বললো ঠিক আছে, অলরাইট। তারপরে আমরা আর কি হাঁটতেছি, গল্প করতেছি, ছবি তুলতেছি। এখন অনেকক্ষণ মানে 5-6 মিনিট হাঁটলাম, মানে আমাদের জিপটা আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে গেছে। হুম, তখন মানে আমরা যেদিক থেকে আসছিলাম আর কি ওদিকেই হাঁটা শুরু করছি। এখন আমাদের ডান দিকে জঙ্গল, আচ্ছা, মাঝখানে আমরা বিচের উপর দিয়ে হাঁটতেছি, ডান দিকে জঙ্গল, বাম দিকে হচ্ছে সাগর যেটাকে সি বলে। হুম, এখন আমরা মানে আমি জিনিসটা ফার্স্টে নোটিস করছি, মিল্টন পরে নোটিস করছে জিনিসটা। হুম, এখন আমি নোটিস করলাম যে দাদা দাদা বলতে বলতে কে যেন মানে আসতেছে আর কি, শব্দটা কাছে আগায় আসতেছে আমার। আচ্ছা, এখন আমি নোটিস করলাম যে শব্দটা ডান দিক থেকে আসতেছে, যেদিকে জঙ্গল। হুম, এখন খেয়াল করলাম যে হ্যাঁ একটা মেয়ে আসতেছে দৌড়াইতে দৌড়াইতে। হুম, এখন এভাবে আস্তে আস্তে আমরা তো অবাক হয়ে গেছি, এত রাতে এখানে একটা মেয়ে, তাও মানে মেয়েটা মানে ভদ্র করে ছিল, মানে জামা কাপড়ে সেটা বোঝা যাচ্ছিল আচ্ছা, আর কি। আসলো, সে এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে দাদা আপনারা কোথায় যাচ্ছেন। এখন আমরা বলতেছি যে আমরা তো ওইদিকে হাঁটতেছি। এখন বললো যে দাদা আমি তো রাস্তা হারাই ফেলছি, হুম, আমাকে একটু আগায় দেওয়া যায়। এখন আমরা তো মানে একা মেয়ে মানুষ, ভরসা করতে পারলাম না। তারপর আমি আর আমার ফ্রেন্ড একটু আলোচনা করে নিলাম হুম, যে ঠিক আছে, একে কি আগায় দেওয়া যায়। তারপর আমার ফ্রেন্ড বললো যে অলরাইট, কোনো সমস্যা নেই, আগায় দিই। তারপরে বললাম আপনার বাসা কোথায়। তারপর আমরা যেদিকে যাচ্ছিলাম ওদিকে হাত তুলে দেখাইলো, জাস্ট কোনো কথা বললো না। তারপর ওনাকে নিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতেছি মানে কোনো কথা হইতেছে না আমাদের মধ্যে, এ নিয়ে প্রায় 10 মিনিট হাঁটছি। হুম, 10 মিনিটের মতো হাঁটাহাঁটি করছি। তারপর হাঁটতে হাঁটতে ওই দিকে গেছি। এখন 10 মিনিট পরে আমার ফ্রেন্ড আর কি মিল্টন, ও বিরক্ত হয়ে বলছে যে আপনার এই বাসাটা অ্যাকচুয়ালি কোন দিকে, এতক্ষণ লাগতেছে কেন, তাছাড়া আপনি এত রাতে এখানে আসলেন কিভাবে। তারপরে মেয়েটা বললো যে দাদা আমি তো বের হয়েছি, রাস্তা তো আর খুঁজেই পাচ্ছি না। হুম, মানে তখন মানে আমি মেয়েটা এমন ভাবে বলছে, আমি একটু ভয় পাইছি, ও একটু ভয় পাইছে। এখন দুজনের দিকে তাকাইলাম, মানে একটু ভয় পাইছি দুজনই, মানে দুজনকে বলার চেষ্টা করতেছি চোখ দিয়ে যে ভয় পাইছি আমরা। হুম, এখন চিন্তা করলাম যে ঠিক আছে, অলরাইট, কথা না বলি, যেখানে যেতে চাই দিয়ে আসি। ওকে, তারপর হাঁটতেছি, আরো কিছুক্ষণ হাঁটলাম। এখন দেখি পিছনে একটা হেডলাইট, হুম, মানে অ্যাকচুয়ালি আমাদেরই জিপের হেডলাইট আর কি। আমরা নোটিস করছি একটু পরে যে এটা আসলে আমাদের হেডলাইটটা দেখে খেয়াল করছি যে হ্যাঁ গাড়ি আসছে, গাড়িটা দিয়ে এখন ধীরে সুস্থে যাওয়া যাবে, যেখানে উনি নামতে চান নামায় দিয়ে যান। হুম, এখন দেখলাম গাড়িটা আমাদেরই। এখন ড্রাইভার বললো আপনারা এত দূর আসলেন কিভাবে। সে অবাক হয়ে গেছে একদম, এত দূর আসলেনই বা কিভাবে। আমরা বললাম কত দূর আসছে, আমরা তো 20 মিনিটের বেশি হাঁটি নাই। হুম, এখন ড্রাইভার বললো আপনারা 20 মিনিটে 3 মাইল রাস্তা পাড়ি দিচ্ছেন জানেন। না তো 3 মাইল রাস্তা 20 মিনিটে, যা পুরাপুরি না দৌড়াইলে অসম্ভব। হুম, না দৌড়াইলে যেটা অসম্ভব আমরা সেটা হেঁটে সম্ভব করছি। আচ্ছা, হ্যাঁ, এখন ড্রাইভার মানে আমরা মেয়েটার দিকে নজর দিলাম। এখন জাস্ট আমি দেখলাম যে আমার বন্ধুও দেখলো
ভ্যানিশ, মেয়েটা নাই। মানে যখন গাড়ি আসছিল তখনও দেখেছিলেন, যখন হেডলাইট? কোনো আমরা হেডলাইটের দিকে তাকায়াছিলাম, মানে মেয়েটার দিকে একবার তাকাইছিলাম, তখনও ছিল, মেয়েটার গায়ে হেডলাইটের আলো পড়তেছিল। আচ্ছা। যে কিনা মুখরের বাবা, যে কিনা 2 সপ্তাহ আগে মারা গিয়েছেন। এবং বুঝতেই পারছেন যে যখন তাকে তার বাসা, এই যিনি হচ্ছেন আনোয়ার মেম্বারের বাড়িটাই তিনি খুঁজছিলেন, এবং আনোয়ার মেম্বারের বাড়ি তিনি কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলেন না, যখন বিপদে পড়েছিলেন সেই সময় মৃত আনোয়ার মেম্বার, যিনি 2 সপ্তাহ আগে মারা গিয়েছিলেন, তিনি এসে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসেন। এবং বাড়িতে আসার পরে ফটো দেখে চিনতে পেরে তার ছেলেকে যখন জিজ্ঞেস করেন উনিকে, ছেলে জান এটা তার বাবা, যিনি 2 সপ্তাহ আগে মারা গিয়েছেন। আমার কাছে এই যে ঘটনা, এই ঘটনার কোনো উত্তর নেই। যদি আপনার থাকে তাহলে আপনারা অবশ্যই জানাতে পারেন আমাকে। আমরা চলে যাবো আবার আমাদের প্রথম গেস্টের কাছে। আমার কাছে মনে হয় যে ঘটনাটা যথেষ্ট রকমের মানে নাড়া দেবার মতো। সো আমরা আবার যাব। কেমন লাগলো ঘটনাটা? চমৎকার। ওকে, সো আপনার আরেকটা ঘটনা আছে না? আরো কয়েকটি ঘটনা আছে। ইনফ্যাক্ট আমরা সেকেন্ড ঘটনায় যাই। এই ঘটনাটা হচ্ছে আমাদের যেটা পুরনো বাড়ি থেকে শুরু করি ভাইয়া। শিওর, গল্পটা একটু লম্বা হবে। কোনো সমস্যা নাই। আমাদের পুরনো বাড়িটা ছিল মাটির দোতলা। চাঁপাইনবাবগঞ্জ মানে রহনপুর গ্রামে বরেন্দ্র এলাকায় কিন্তু মাটির দোতলা বাড়ি। ওকে, তো আমার দাদা ওই স্থানীয় এক হিন্দুর কাছ থেকে বাড়িটা কিনেছিলেন। ওনার নাম ছিল পোড়া, ওনার নাম আমরা চিনতাম তাকে। তখন আমি ছোট অনেক, কিন্তু সবকিছু বুঝতে পারি আর মনে রাখতে পারি, এই বয়সটা ছিল তখন। তো স্বভাবতই আমরা মানে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, চাচা চাচি, আমরা সবাই একসাথে, প্রত্যেক চাচা চাচি, 2 চাচা, আমরা ফুপু, আমাদের এক ফুপু থাকতেন আমাদের সাথে। তো একটা সময় মানে ওই বাড়িটাই আমার চাচিকে নিয়ে আমরা সবসময় মজা করতাম মানে কি, মানে চাচি এগুলো খুব বিশ্বাস করতো, ভূত প্রেত জিন, মানে প্যারানর্মাল যা কিছু তা নিয়ে তার বেশ ভয়ভীতি ছিল আর কি। এবারে আমরা একটু, বিশেষ করে আমি ভাইয়া একটু মজা পেতেন আপনারা? আর না, আমি স্মার্ট জেড এগুলো হতে পারে কিনা, হতে পারে না, এগুলো করতাম। তো চাচি বলতেন যে ওই বাড়িতে রাত্রেবেলা কে যেন নুপুর পায়ে হেঁটে বেড়ায়। ওকে, আমি কখনো শুনি নাই, আমার আম্মা শুনেছে। একদিনের ঘটনা, দাদা বাড়ি থেকে নক করছে দরজা। আমার চাচি রাত তখন 10টা-11টা হবে। আর ওই সময় তো আমরা মানে হারিকেন, লণ্ঠন যেটাকে বলে গ্রাম্য ভাষায়, লণ্ঠনের আলোতে পড়াশোনা করতাম। ইলেকট্রিসিটি অনেক সময় থাকতো না, সন্ধ্যাবেলা পড়তে বসতাম ওই হারিকেনের আলোয় ওই সময়টা। ওকে, আমাদের বাড়ির ভেতরে ছিল একটা লম্বা বট গাছ, তাল গাছ, আর বাইরে ছিল একটা বট গাছ। ওকে, তো ওই বট গাছ আর তাল গাছ নিয়ে প্রচলিত যে গল্পগুলো হয় যে 1 পা তাল গাছে 1 পা বট গাছে ওগুলি আছে, এগুলো আর বলছি না। তো চাচি একদিন রাত 10টা, 9:30, 10টার দিকে, আমার দাদা ছিলেন একটা স্কুলের হেডমাস্টার এবং পাঞ্জিত মানুষ ছিলেন খুব উনি। তো দাদা দরজায় শব্দ করেছেন, চাচি দরজা খুলেছেন। দরজা খোলার পরে দাদা ঘরের মধ্যে ঢুকেছে। চাচি দরজা লাগিয়ে দেখি যে কেউ নাই। আচ্ছা, কিন্তু একজন মানুষকে তিনি বাসার মধ্যে নিজেই ঢুকিয়েছেন এবং চাচি বলছেন আমি মানে দাদার শরীরের যে সুবাস বা গন্ধ, সে গন্ধ উনি পেয়েছেন যেটা দাদার, কিন্তু দেখেছে দাদা নাই। আচ্ছা, তো দাদা ওনার পাশ দিয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত ঘটনা বাড়িটাতে ঘটতো, আমাদের সামনে কখনো ঘটে নাই। আমরা বিভিন্ন কারণে আমরা আমাদের একটা নতুন বাড়ি তৈরি করি, যেটা রহনপুর খড় মোড় জায়গাটার নাম। ওইখানে যাওয়ার পর আমার আম্মা প্রায় বলতো, এক সময় আমাকে আমাদের উপর বলেছে যে এই বাড়ির ছাদটা নাকি ভালো না। আচ্ছা, তো আম্মাও একজন শিক্ষিত মানুষ, আমার আম্মা ডিগ্রি পাস এবং উনি যথেষ্ট নামাজ পড়ে, কুসংস্কারে বিশ্বাস করে না। তো উনি যখন এটা বলে যে ছাদটা ভালো না, তখন আমি বিশেষ করে মানে অবিশ্বাস করতে পারি না। সবসময় আমার মা কেন
এই ধরনের ব্যাপারে এই বিশ্বাস ধরনের করবে। কথা বলবে। যদি উনি কিছু না জানতো বা অন্য কিছু ব্যাপার, তাহলে হয়তো মনে হতো যে না, কিন্তু উনি একজন শিক্ষিত মহিলা এবং সবকিছুই জানেন উনি, তারপর কেন বলবে যে ছাত্র ভালো না? তো বেশ কিছুদিন আগে, প্রায় 1 বছর আগে, হুম এক মহিলা আমাদের একটা রুম ভাড়া নেয় ওই বাড়ির। মহিলাটা একটা এনজিওতে চাকরি করতেন নিম্ন পদে। হুম খুব সহজ সরল ছিল এবং ওনার 1 বছরের একটা বাচ্চা ছিল, সাথে মেয়ে। আচ্ছা ওটা দুইজন থাকতো একটা রুমে। আমি ছুটিতে ঢাকা থেকে, বিভাগের ছুটি ছিল, আমি তখন বাড়ি গেছি। বাড়ি গিয়ে ওনার সাথে পরিচয় হয়েছে, কথা হয়েছে এবং স্বাভাবিকভাবেই গ্রামের মহিলারা যেরকম মা সুলভ আচরণ করে, সেরকম বোন কিছু আচরণ করে ওইরকম ভাবে, যার ফলে অনেক মানে আপন হয়ে গেছিলেন উনি। তো উনি একদিন ছাদে উঠেছিলেন আমাদের। ছাদে ওঠার পর আম্মাকে বুবু বলতেন। আচ্ছা, ছাদে ওঠার পর উনি ছাদে উঠে নামার পরে আম্মাকে বলছে যে বুবু, আমি তো ছাদে উঠেছিলাম, হুম তো আমার কি যেন হলো। আচ্ছা এতটুকু বলেছে। আম্মা বলছে কি হবে, সমস্যা নাই, ঠিক আছে, এটা দেখা যাবে। তো আমি ছুটি আমার শেষ হয়ে গেছে, আমি ঢাকায় আসবো। আমি গাড়ি টিকিট করেছি রাত 10টায়, গাড়ি ওইখান থেকে আসবো, আমাদের এখান থেকে। তো আমি সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে চলে আসবো, মানে বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে ব্যাগ ট্যাগ নিয়ে খাওয়া দাওয়া করে আম্মার সাথে কথা টথা বলে তারপরে আমি আসবো। এখানে তাড়াতাড়ি চলে গেছে সেদিন। তো দরজায় শব্দ করছি গ্রিল কেটে। তো ভাইয়া আসছে, ভাইয়া ছিল। ভাইয়া এসে বলছে যে তুই একটু পরে আয়। তো আমি চিন্তা করছি যে ভাইয়া তো এভাবে বলার কথা না, আমি চলে যাবো আজকে, তুই একটু পরে আয়। ভাই আবার হাসছে। তো আমি বললাম যে না, সমস্যা কি, খোলো। বলছে না, একটু পরে আয় না। আমি বলছি না, খোলো, আমি আজকে চলে যাব না। তো ভাই খুললাম, আমি ঢুকলাম, দেখলাম যে ওই মহিলা, ওনার মুখটা, ওনার যে ওড়না, সেই ওড়নায় পুরো মুখটা উনি ঢেকে ফেলেছে এবং পুরো শরীর, মানুষের শরীরে যদি মানে মরিচ দিয়ে দেওয়া হয় তারপর যেরকম জ্বলবে, মানুষ যেরকম কচলাবে, পুরো শরীর উনি ওইভাবে কচলাচ্ছেন। আচ্ছা এবং আমি দেখে বুঝতে পারছি যে মানে মহিলাটা কষ্ট পাচ্ছে। হুম হ্যাঁ, মানে এবং তার শরীর জ্বলছে আচ্ছা এবং মানে সে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে। হুম আমি কিন্তু পাশে দাঁড়ানো, আম্মা দাঁড়ানো, ভাইয়া দাঁড়ানো, তিনজনই দেখছি যে উনি মেঝেতে বসে কি বলে, নামাজ যেভাবে পড়লে পাটা আমরা যেভাবে বসি আর কি, হুম সেইভাবে উনি বসা। শুধুমাত্র ওড়নাটা, ওনার মুখ, ওড়না দিয়ে মুখটা ঢাকা, হুম ওড়না দিয়ে মুখটা ঢাকা। কষ্ট পাচ্ছে মহিলা। তো আম্মা ওই মহিলাকে বলছে যে কি নাম তোমার? মানে আমার এই সমস্ত এক্সপিরিয়েন্স আছে আম্মার, কারণ চাঁপাইনবাবগঞ্জের হাটে যে শিবগঞ্জ কনসার্ট, ভালো বৃষ্টি পাওয়া যায় ওখানে। শিবগঞ্জ এলাকায় কিন্তু ছত্রাজিতপুর নামে একটা গ্রাম আছে, যেখানে আমার নানা বাড়ি। ওইখানে যদি খোঁজ নেন, প্রত্যেক বাড়িতে একটা করে বা দুইটা করে জিনে ধরা মানুষ পাওয়া যাবে। নিয়ে আসেন তাদেরকে আমাদের সাথে, আমাদের আমরা চাই এরকম মানুষ এখানে আসুক, আমরা চাই। হ্যাঁ, চেষ্টা করব। তো যার ফলে আম্মা এগুলো বিষয়ে পরিচিত। তো আম্মা বলছে যে কি নাম তোমার? তো মহিলাটা কণ্ঠটা ওইরকম না যে কণ্ঠে সে কথা বলল, অনেক মোটা কণ্ঠ এবং পুরুষালী কণ্ঠ এবং মানে মানে আসলে এটা বোঝানো যাবে না কণ্ঠটা কিরকম, মানে ওর কণ্ঠ না এটা। এবং কোনো মানুষ রাগ বা ক্রোধেও এরকম কণ্ঠে কথা বলে না, এটা একটা অন্যরকম কণ্ঠ। সে বলছে যে আমার নাম চলন বাবা। জলন বাবা, হ্যাঁ, ওকে। এটা শুনে আবার আমরা হাসতে লাগছি যে এরকম বানি একটা নাম কেন? যে জ্বলছে জলন বাবা। তো পুরো শরীর কিন্তু উনি কচলাচ্ছেন, বা এগুলো কথা চলছে এবং উনি কিন্তু করেই যাচ্ছে এই সমস্ত কাজ। তো আম্মা তখন বলছে যে তুমি যে মহিলাটাকে এত কষ্ট দিচ্ছ, ওর তো 1 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা কিন্তু ওনার পাশেই। বলছে ওনার তো 1 বছরের একটা বাচ্চা আছে, ওর বাচ্চাটার কি হবে, তুমি মহিলাটাকে কষ্ট দিচ্ছ, যাও না কেন? ওই মহিলা বলছেন ওই কণ্ঠে যে মিষ্টি পেলে চলে যাব, মিষ্টি। তা আম্মা ভাইয়াকে বললো যে তুই তাড়াতাড়ি মিষ্টি নিয়ে তো। ভাইয়া মিষ্টি আনার জন্য বের হচ্ছে,
ওই সময় আবার উনি ডাক দিলেন যে শোন, উনি কিন্তু আপনি করে বলে আমাদেরকে, তখন বলছে শোন, মিষ্টি হাত দিয়ে তুলবি না, চামচ দিয়ে তুলে নিয়ে আসবি। ভাইয়া গেল, ভাইয়া গিয়ে 2টা মিষ্টি নিয়ে আসলো। 2টা মিষ্টি নিয়ে এসে ওর সামনে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত কিন্তু মহিলা আরো ক্লান্ত হয়ে গেছে, পুরো শরীর উনি কচলাচ্ছে, জ্বলছে, মানে চিৎকার করছে, কষ্ট পেলে যেভাবে মানুষ চিৎকার করে যন্ত্রণা পেলে। তো মিষ্টি 2টা একটা প্লেটে আম্মা ওর সামনে দিল। মহিলাটা রেগে গেল, রেগে বলছে পানি কোথায়? আম্মা আবার তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিল। তো আমার মানে এতক্ষণ পর্যন্ত আমি হয়তো ভেবেছিলাম যে এটা কোনো রোগ বা কিছু, বা আমার কাছে হাস্যকর লাগছিল একটু, বা কিন্তু মানে আমি নাট্যকলার স্টুডেন্ট, পাশাপাশি মানুষের মন নিয়ে আমাদের একটু বেশি কাজ করতে হয় ডিপার্টমেন্টে। তো আমি তো ওই মহিলাকে চিনি, তো ওই 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে মহিলা যে মিষ্টি 2টা খাইলো, তো এই মিষ্টি খাওয়াটা মানে অন্যরকম। ওই মুহূর্তে কেন জানি আমার মনে হয়েছে যে ওনার ভিতরে অন্য কেউ আছে। ওই মিষ্টি খাওয়া দেখে যে এভাবে মানুষ খায় না, বা একজন অসুস্থ মানুষ এভাবে খেতে পারে না। আচ্ছা, উনি কি যেন একটা সিম্বল, যেটা আমি মানে হয়তো মানে দেখালে বোঝানো যেত, বলে বোঝানো যাবে না যে মানে কিভাবে উনি মিষ্টি 2টা খেলো। খাওয়ার পর যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল যে মিষ্টি পেলে চলে যাবেন, খাওয়ার পর ওনাকে দেখলাম যে ঘরটাতে ঘুরতে লাগলো, শরীর কচলাচ্ছে আর ঘুরছে। সিনেমায় আমরা যেভাবে দেখি যে কোনো কিছু যাওয়ার আগে একটা ব্যাপক তোলপাড় করে যায়, এরকম ভাবে ঘরটা তিনি ঘুরতে 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 মানে হঠাৎ করে বিছানা ছিল, বিছানার উপর শব্দ করে পড়ে গেল। তারপরে মানে ওই যে মহিলা যে কষ্টটা পেয়েছে, মোটামুটি 2 দিন সে বিছানা থেকে উঠতে পারেনি। এটা আমি দেখেছি ওইখানে। এটা আপনার একদম নিজের চোখে দেখা? হ্যাঁ, এটা আমার নিজের চোখের দেখা। এবং মানে আম্মা যে ওই কথাটা বলতো যে এ বাড়ির ছাদটা ভালো না, তো ওই মহিলা তো জানতো না যে এ বাড়ির ছাদটা ভালো না, বা যদি জানতো তাহলে তো মানে আম্মার কথাটাই ঠিক হলো। যদিও আমাদের কোনো ক্ষতি এ পর্যন্ত আল্লাহর রহমতে হয় নাই, কিন্তু মানে ওই মহিলাটা এটা দেখে আমার মানে বিশ্বাস হয়েছে যে আসলে ছাত্রটা হয়তো কোনো সমস্যা থাকতে পারে। ওকে, আচ্ছা, আমাদের আরেকজন গেস্ট রয়েছেন, আমরা তার সাথে একটু পরিচিত হবো। আপনার নামটা একটু বলবেন? আমার নাম দেবাশিস দে পঙ্কজ, ময়মনসিংহ মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আপনি এসেছেন। ওকে, আপনারও তো আজকে একটা ঘটনা মানে আপনি আমাদের সাথে শেয়ার করবেন। এই ঘটনা ঠিক কতদিন আগে ঘটেছিল? এইটা আজ থেকে প্রায় 4 বছর আগে। 4 বছর আগে ঘটেছিল না? ওকে, আগে আমরা পঙ্কজের স্টোরি বা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু শুনে আসি। ঘটনাটা হচ্ছে আজ থেকে 4 বছর আগে। তো আমি আমার যে খালা আছে ওনার বাড়িতে গিয়েছিলাম ইন্ডিয়াতে। তো ওই জায়গা থেকে ব্যাক করার সময় আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো হচ্ছে আমাকে নিয়ে ঘটছে এরকম কিছু ঘটনা। তো ঘটনাটা বলি যে আমি আর আমার ফ্রেন্ড একবার ফরেস্ট দিক গেলাম। তো ফরেস্ট দিক যারা গেছেন তারা নিশ্চয়ই দেখছেন যে উপরে ওঠার জন্য 2টা সিঁড়ি আছে, একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে। তো ডান দিকে তো একটা ঝর্ণা আকারের একটা জিনিস আছে, ঝর্ণার মতো। তো আমি আমার ফ্রেন্ড উপরে উঠলাম ডান সাইডে সিঁড়িটা দিয়ে। তো আমরা উঠলামকে মানে অনেকক্ষণ ঘোরার পরে আমরা জানলার পাশে এসে বসলাম। আর আমার ফ্রেন্ড উইনার ছিল আমার সাথে, তো ওকে বললাম যে তুই চা পপকর্ন নিয়ে। তো ও গেল, আমিও খুব অন্যমনস্ক হয়ে মানে ঝর্ণার পানি দেখেছিলাম। তো অনেকক্ষণ মানে খুব অন্যমনস্ক হয়ে পানি দেখেছিলাম আমি। তো হঠাৎ আমার চোখ বামে গেল, সেখানে আমি দেখলাম যে একটা মহিলা কালো কাপড় পরে মানে মানে ওনার সারা গায়ে কালো কাপড় পরা, মানে চাদরের মতন একটা। আর কাপড়টা ছিল খুব পুরনো, কুচো হয়ে উনি ঝর্ণার উপর একটা তাক আছে সেখানে বসে রয়েছে। তো সেখানে বসার আসলে কোনো স্কোপ নাই, সেখানে বসা মানে সম্ভব না অ্যাকচুয়ালি সেটা না যে ওখানে কেউ মানে বসে না। তো আমি একটু আশ্চর্য হলাম যে কি ব্যাপার, মহিলাটা এরকম করে বসে রইলো কেন, মাথা নিচু করে কুচো হয়ে, আর চুলগুলো ছিল এলোমেলো। তো আমি উঠলাম, উঠে একটু দাঁড়ায় উকি টুকি মারলাম। তারপরে আমি ভাবলাম যে হয়তো বা এমনি বসে রয়েছে। যাই হোক, আমি আবার আমার মতো যেতে যেতে করতেছি। তো হঠাৎ আমার ফ্রেন্ড আসলো, আমাকে পপকর্ন দিল। আমি ওরে খুব আস্তে আস্তে বললাম যে কি ব্যাপার, এই মহিলাটা পাগল নাকি, কে উনি এরকম করে বসে রয়েছে ইয়ার উপরে, এখানে কেউ বসা যায়? কাউকে তো পড়াশোনা বসতে দেখি নাই। তো বলতো তুই কার কথা বলছিস? আমি বললাম যে ওই যে ওখানে একটা যে মহিলা বসে রয়েছে কালো কাপড় পরা। তো বলেছে ওখানে তো কেউই নেই। তখন আমি সুবানে ফিরলাম, তখন দেখলাম যে না, সেখানে কেউই নেই। তো জিনিসটা আমি খুব আশ্চর্য হলাম। তারপরে আমি ভাবলাম যে না, হতে পারে অ্যাকচুয়ালি আমার কল্পনা। যাই হোক,
আমি তারপর আর কারোর সাথে ঘটনাটা শেয়ার করে নেই। তো আমি 3-4 মাস পরে আমি ঢাকায় গেলাম আমার একটা কাজিনের বাসা। কাজিন অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড ধরনের। তো যাই হোক আমি গেলাম সেখানে। তো অনেকদিন জায়গা সাক্ষাৎ নাই ওর সাথে, তারপর আমার কথা বলতেছি ওর সাথে। তো হঠাৎ কথা চলে মানে ভয়েস লিক চলে যাচ্ছে। তো বলতো তোদের ভয়েস লিকটা অনেক ভয়ঙ্কর, যেমন সব বলছি এমনি ভয়ঙ্কর। আমি ওরে বললাম যে কেন বলতেছিস? ও বললো যে আমি আর আমার একটা ট্রেন আমরা গেলাম ভয়েস লেগে একবার। তো ফয়েজ লেকে যখন আমরা গেছি তখন মানে অনেকটা সন্ধ্যা, তখন আমি একটা জিনিস দেখলাম। বললাম কি? দেখলাম যে ঝর্ণার মানে যেখানে একটা ঝর্ণা আছে, তো ওটার উপরে তাকে একটা মহিলা কালো কাপড় পরা এবং সে কুচু করে বসে রয়েছে। আর তখন ছিল মানে সন্ধ্যা, আর আমিও দেখি সন্ধ্যায়। তো আমি মানে মনে মনে বললাম, তখন আমি ওরা বলি নাই, আমি তখন মনে মনে বললাম যে কি ব্যাপার, ঘটনাটা তো আমার সাথে মিলে যাচ্ছে। যাই হোক দেখুন আমি ও মানে শুনলাম যে ও বলতেছে যে মানে মহিলাটাও ওখানে বসে রয়েছে। তো ওর ফ্রেন্ড কি করলো, মহিলাটার কাছে গেল এবং সে ওনাকে মানে ডাকলো। তো উনি যখন ওনার দিকে তাকাইছে তাকে ও বেহুশ হয়ে গেছে। মানে মহিলাটার চেহারা যে মানে এতটাই ভয়ঙ্কর ছিল যে ও সাথে সাথে বেহুশ হয়ে গেছে সেখানে। তো আমার ফ্রেন্ড ও কি করলো, ফ্রেন্ডকে সেখান থেকে বিনো সবাই আসলো, মানে ওকে তারপর বাসায় নিয়ে চলে গেছে ওরা। তো ইত্যাদি ইত্যাদি এরকম আরো কিছু বললো। তো আমি বললাম যে তুই প্রথম যে ঘটনাটা বলছোস সেটা তো আমার সাথে মানে আমিও এই জিনিসটা পেচ করছি। তো তখন আমরা দুজনেই আসলে ভয় পেলাম জিনিসটা, কারণ আমি মনে করছিলাম হতে পারে এটা আমার কল্পনা, কিন্তু না, এটা আমার ফ্রেন্ড। তারপরে ওর ফ্রেন্ড মানে 3-3 জন আমার সাথে একই জিনিস দেখলাম, যে মানে আসলে সত্যি এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস। রাইট, ঘটনাটা ছিল ফয়েজ লেকের। এবং ফয়েজ লেক সম্পর্কে আমাদের আরও ঘটনা আছে, যেমন আমাদেরকে সহমিতা আচ্ছা আচ্ছা না, আমাদেরকে আরেকজন SMS করেছেন, ইমেল করেছেন, তার নাম হচ্ছে সিফাত ইমেল করেছেন, এবং তিনি ইমেল করেছেন চিটাগং থেকে। তারও ফয়েজ লেক নিয়ে একটা ঘটনা জানা আছে, সেই ঘটনা তিনি শেয়ার করেছেন। সময়টা ছিল রাত, আর রাতটা ছিল থার্সডে নাইট। হিরণ বরাবরের মতো বড়শির সিট কিনেছিল। আচ্ছা, বড়শির সিট কিনেছিল। এইবার সিট কিনেছিল ভাটিয়ারি লেকে। ওকে, মানে এটা কি মানে বড়শির সিট আমি ঠিক জানি না, এটা মনে হয় মাছ ধরার জন্য কোনো একটা কিছু, এবং এটা চিটাগংয়ে যারা আছে তারা আরো ভালো বুঝতে পারেন। ভাটিয়ারি লেকে রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো। আপনারা হয়তো জানেন যে লেকে, নদীতে কিংবা সাগরে বড়শিতে খুব একটা মাছ ধরে না, যে কয়েকটা লাগে তাও বড় সড়ই লাগে। হিরণের সাথে একজন পার্টনারও ছিল। হিরণ হঠাৎ খেয়াল করলো পার্টনারের যিনি সাথে ছিলেন তিনি ঘুমিয়ে পড়েছেন, কারণ তার পার্টনার জানতেন হিরণ ঘুমোবে না। রাত আরও গভীর হতে লাগলো। হঠাৎ হিরণ খেয়াল করলো ছোট একটা ছেলে সাঁতরে লেক পার হচ্ছে। একবার এপার থেকে ওপার যাচ্ছে, আর একবার ওপার থেকে এপার আসছে। চাঁদের আলোতে ছেলেটির গায়ে পড়ার সাথেই কালো বর্ণের ছেলেটিকে দিকে হিরণের দৃষ্টি আটকালো। হিরণ ছেলেটি সম্পর্কে কিছু ভেবে ওঠার আগেই ছেলেটি অদৃশ্য হয়ে গেল। পরক্ষণেই লেকের ওপারে পাহাড়ের গা ঘেঁষে যেখানে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দেখলো হিরণ যে সাদা রঙের আলখেল্লা পরা একজন মানুষ, যিনি নামাজ পড়ছেন। মানুষটি নামাজ পড়া শেষে সালাম ফিরালো। অমনি হিরণের চোখে মানুষটির দৃষ্টি আটকালো। যখন নামাজ পড়ার সময় হিরণের দিকে তাকালো, আর কি সালাম ফেরানোর সময় আটকালো। হিরণ ভাবছিল এত রাতে জঙ্গলের মধ্যে মানুষটি কিসের নামাজ পড়ছে। ভাবতেই হঠাৎ হিরণ দেখে মানুষটি নেই। সেই পরপর দুটি মানুষকে দেখলো, একজনের একজন সাঁতরে লেক পার হচ্ছিল, আর একজন জঙ্গলের ভেতরে নামাজ পড়ছিল। হিরণ যাদেরকে দেখলো তারা কারা, তারা কে, এইসব কোনো ব্যাখ্যা তার কাছে ছিল না। পরদিন খুব ভোরে হিরণকে অজ্ঞান অবস্থায় পায় তার পার্টনার। পরদিন খোঁজ খবর নিয়ে স্থানীয় মানুষদের কাছে জানা গেল রাতে এরকম অনেকেই অনেক কিছু দেখে।
হিরণেরও সেরকম একটা ব্যাপার হয়েছে এবং হিরণের কাজিন সিফাত এই ঘটনাটি আমাদের ইমেল করেছেন। সো ফয়েস্ট লেক নিয়ে এরকম অসংখ্য ঘটনা আছে, আমি বুঝতে পারছি। সেই ঘটনাগুলি যদি আপনার জানা থাকে, আপনি যদি স্টুডিওতে আসতে চান, অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যদি আমাদের লিখে পাঠাতে চান তাহলে অবশ্যই লিখে পাঠাতে পারেন bhuthfm@radiofuর্তি.fm। এছাড়া আপনি আমাদের SMS করে যদি আসতে চান জানাতে পারেন। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করে ফেলতে হবে আপনাকে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রথম অতিথির কাছে। ওকে, একটা নামটা বলে আবার শুরু করবেন। অনেকেই হয়তো অনেকক্ষণ আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করেছি। সো ওর নাম কাইসার রহমানি। উনি এর আগে দুটো ঘটনা বলেছেন পরপর, তাই না? চাঁপাইনবাবগঞ্জের ঘটনা। হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জে। আমার মূল ঘটনাটার আগে কি আরেকটা ঘটনা বলা যাবে? হ্যাঁ শিওর, আপনি বলতে পারেন। সেই ঘটনাটাও আমিও প্রত্যক্ষদর্শী। আমি এর আগেও বললাম যে আমি আর আমার ফুফাতো ভাই, কাজিন তুহিন ভাই, আমার অনেক সিনিয়র, আমরা একসাথে এক ঘরে ঘুমাতাম। মানে ফুফাতো ভাই আমাদের সাথেই থাকতেন। তখন আমি ক্লাস 8 অথবা 9-এ পড়ি। তো আমাদের বাড়িটা মাটির দোতলা, তার পাশে আবার একটা ছোট্ট কয়েকটা ঘর। তো আমাদের যেটা বাথরুম ছিল সেটার কোনো দরজা ছিল না, সেটা ছিল আপনার চট, গ্রামে চট বলে ওটাকে আর কি, ওটা দিয়ে দেওয়া হয়েছিল ওটার উপরে বাথরুমে। তো আমি ঘরে তিন ভাইয়া প্রায় রাত তখন 2:30-3টা এরকম হবে, উঠেছে বাথরুমে যাবে জন্য। ওকে, তো উঠে দেখে যে পানির শব্দ। তো উনি লাইট যেহেতু উনি অন করেছে, আমার ঘুম ভেঙে গেছে। তো উনি আবার ভাবলো যে মামি মানে আমার আম্মা অথবা আব্বা থাকতে পারে। তো উনি আম্মার কথাটা বেশি মনে করছে, হ্যাঁ মামি হয়তো আছে, এই জন্য আবার চলে আসছে ওখান থেকে ঘরে। 10-15 মিনিট পরে আবার সেখানে গেছে, দেখেছে পানি পড়ছে। ওকে, তো উনি বিষয়টা খুব সহজভাবে নিয়েছে, আসছে। এসে আবারও প্রায় 15-20 মিনিট পরে গেছে, দেখেছে তখনও পানির শব্দ। পানি ব্যবহার করলে যেরকম শব্দ সেরকম শব্দ আছে। তারপরে এসে আমাকে বলছে যে কি বাথরুমে মনে হয় মামি গেছে অথবা মামা গেছে। মানে আমি জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার। তো এতক্ষণ লাগার তো কথা না, প্রায় 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে এরকম। তখন আমি রুমে বসা, তুই ভাইয়া ওই যে জানালার কথা বললাম, ওই যে জানালায় গিয়ে বলছে মামি মামি এভাবে ডাকছে। তখন আম্মা কথা বলেছে। আম্মা যখন কথা বলেছে তখন মানে তিন ভাইয়ের ফার্স্ট প্রশ্নটা মাথায় আসছে যে তাহলে ওইখানে গিয়ে বাথরুম রহমানি যেহেতু রুমে, মামি রুমে, তো বলছে যে বাথরুমের লাইটটা জ্বালান তো। মানে জিন লাগে বাথরুমের লাইটটা আমাদের ঘর থেকে, আম্মার ঘর থেকে যেত। আম্মা এটা দিয়েছে, তো লাইটটা দেওয়ার আগেই তুই ভাই আবার ওই রুম থেকে বাথরুমের ওইখানে গেছে। তো উনি দেখি কি এক মহিলা এবং মহিলার সাথে একটা 2-3 বছরের বাচ্চা, দুইজনই বাথরুম থেকে আচ্ছা, বের হয়ে তুই ভাইও, মানে আমাদের আবার একটা গোল ঘর ছিল ওইদিকে। গোল ঘরটা ছিল, পরবর্তীতে গরুও ছিল না, গোল ঘরটাকে মানে আর ছিল না, যাতায়াত করা যেত গোল ঘরের ভিতর দিয়ে, কিন্তু যাতায়াত করা যেত, কিন্তু বাড়ির বাইরে আপনি যেতে পারবেন না, মানে স্পেস আর কি, মানে ভেতরে। বুঝতে পেরেছি। তো ওইখানে মানে ওইদিকে ওনারা মানে ওই দুজন বাচ্চা এবং মহিলা দুইজনই দৌড় দিয়েছে। ওকে, দৌড় দিয়ে দেখে তুই ভাইয়াও ওদের পিছনে দৌড় দিছে। একটা সময় মহিলাটা, মানে গ্রামের ভাষায় এটাকে ড্যানা বলে, বাহুটা, মহিলাটা ওই ছেলের এই বাহুটা ধরা মাত্র মানে ওইখান থেকে নিখোঁজ। মানে দুজন অদৃশ্য হয়ে গেছে কিরকম? দুইজন অদৃশ্য হয়ে গেছে একদম চোখের সামনে, একদম চোখের সামনে। তখন আমি আসছি, আম্মাও আসছে, দিয়ে বললো যে এই ঘটনা। বাথরুমে গেলাম, বাথরুমে গিয়ে দেখলাম যে অনেকক্ষণ বাথরুম ইউজ না করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে, যে
বাথরুমে কোনো পানি নাই, শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে পুরা বাথরুম, শুকিয়ে গেছে, শুকানো মানে ওখানে কোনো পানির ব্যবহার হয়নি, কিন্তু পানির আওয়াজ পাওয়া গিয়েছে। আওয়াজ পাওয়া গিয়েছিল। তো এবার আমার মানে যে নেক্সট এটা বুঝতে বেশ ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। তো আমি ঢাকায় আসার পর খুব অনেক দিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি দিই এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়ানো বেশি করবে। তো একবার আমি এই ঘটনা কিন্তু এই পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক। আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনার উপরে। ঘটনাটার ভেতরে একটা মানে কি বলবো ভয়াবহ একটা ব্যাপার আছে। এবং আপনারা জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের, আমাদের যেটা প্রত্যেকবার মানে এই কোইন্সিডেন্সটা হয় যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের। তোমার শুনি। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া। আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে, এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। আচ্ছা, হতে পারে। তো আমাদেরটা লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন দুই দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয় এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়িও গোসল করে না ঠিক মতো, করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল, সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হচ্ছে যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানে থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় বিড় নিজে নিজে কি বলতাম, আর সিগারেট খেত। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সে সামুর সাথে এরকম দেখা 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার, হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে সম্ভবত প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন। প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি।
আচ্ছা। মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সমু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি আমি নিজে শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা। তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে, হ্যাঁ, যে আসলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে। আমার সেটা মানে ভেতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে মানে কেন আপনি আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের না। কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর ৩ বার ঘটেছে আপনার কাছে হ্যাঁ, এবং আপনি জানতেন না যে এই লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা Important কারো কাছে। বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি বা থান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, মানে আমি বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে একটু বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে না। মানে অ্যাকচুয়ালি অনেকে হয়তো এরকমভাবে বলেন, এই ধরনের কোয়েশ্চেন করেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কাউকে বিশ্বাস করতে তো বসিনি। তবে সত্যি কথা কি যে আমরা কোনো কিছু চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করতে আমাদের ঝামেলা হয়। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে উনি বসে এতক্ষণ যে ঘটনাটা বলছিলেন, আমার একদম সামনে। সুতরাং যদি তিনি মানে গল্প হিসেবেই বলতেন তাহলে হয়তো বোঝা যেত। কারণ এক্সপ্রেশনগুলো খুব অদ্ভুত টাইপের ছিল এবং আপনার সাথে নিশ্চয়ই সুসম্পর্ক ছিল এবং কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন পরিচিত মানুষ। মানে খুবই কাছের মানুষ ভাবতো আপনাকে। So এবং রাসেল ভাই, আমি মানে একটা কথা বলতে চাই যে আমার দাদা একজন পণ্ডিত মানুষ ছিলেন এবং উনি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন এবং ওই ঘোড়ায় চড়ে স্কুলে যেতে আগের মানুষ যেটা করতো, Right. লম্বা ছিলেন এবং হাদিস, কোরআন, এই সমস্ত সবকিছু ওনার পবিত্র কোরআন ওনার নখদর্পণে ছিল। মানে এতটা উনি মানে ইসলাম নিয়ে থাকতেন। তো আমার দাদাকে দেখতাম যে উনি ঘুমিয়ে আছেন, শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতে হঠাৎ মানে থাপ্পড় মারছেন এভাবে আচ্ছা। শুনলে, আচ্ছা। বা লাথি মারছেন শুনলে। জিজ্ঞেস করতাম দাদা কি হয়েছে, বলছে দৌড়া আমাকে খুব ঝামেলা করে, আমাকে খুব জ্বালায়। মানে কে জ্বালায়? বল জিনরা জ্বালায়, এই জন্য উনি মার দিয়ে সরাচ্ছেন। আমার মানে আমার কাছে যেটা প্রশ্ন হলো যে আমার দাদা বা আমার মা বা আমার চাচি আমাকে কেন একটা ভুল জিনিস বলবেন বা কেন একটা মিথ্যা কথা বলবেন যে আমি এটা দেখেছি, যে আমি দরজা খুললাম আমার দাদা ঢুকলো, পিছন দিকে গিয়ে দেখে যে না দাদা ঢুকে নাই, এটা আমার চাচি আমাকে কেন বলবে? ভেরি ট্রু। রিপন এবং পীযূষ আমাদের এসএমএস করেছেন এবং তারা বলছেন যে আচ্ছা তাসবির এসএমএস করেছেন ফ্রম রাহনপুর এবং তিনি বলছেন ঘটনা অনেক ক্রিটিক্যাল। যে ঘটনাটা আপনি বললেন সে ঘটনাটা আসলে অনেক ক্রিটিক্যাল ঘটনা এবং তারা বললেন যে সামু পাগলা অনেক ভালো ছিল। মানে তার মানে মানে উইচ ইজ মানে কি বলবো যে
সত্যি যে ব্যাপারটা সেটা আরও একবার বুঝে নেন আপনারা সবাই। এবং তিনি বলছেন থ্যাংক মানিক ভাইয়া। হ্যাঁ, আমার মানে আমাকে ওখানে মানিক নামে সবাই চেনে। সো ওখান থেকে এসএমএসটা এসছে, তসবির নামে কেউ একজন এসএমএস করেছেন। অ্যান্ড তিনি বলেছেন যে ঘটনা তাকে নিয়ে যে ঘটনাগুলো, সে ঘটনাগুলো আসলে ক্রিটিক্যাল, এবং সামু পাগলা যে অনেক ভালো ছিল সেটা তিনি বলছেন। সো সব কিছু আসলে এরকমভাবে উড়িয়ে দেওয়া যায় না, সব কিছু উড়িয়ে দিতে নাইও। মানে আমার যেটা মনে হয় যে আপনার বিশ্বাস অবিশ্বাস যাই হোক না কেন, এটা আসলে কোনো তর্ক করার মতো বিষয় না। আমি শুধু এটুকু বলবো, যেটা সত্যি না মিথ্যা এই বিষয়টা নিয়ে তর্ক করার কিছু নাই আসলে। আপনার ইচ্ছা হলে আপনি বিশ্বাস করবেন, না ইচ্ছা হলে বিশ্বাস করবেন না, এবং বিশ্বাস করা বা বিশ্বাস না করাটাও কিন্তু জরুরি না। ব্যাপারটা যে আপনার যদি জানতে ইচ্ছা করে আপনি জানলেন। হ্যাঁ, মানে আমি কিন্তু করে দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর দেবো না যে আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না, সেই প্রশ্ন এখানে আসছে না। সো ব্যাপারটা এইরকমই আর কি। যাই হোক, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বারে। অ্যান্ড রিয়েলি আপনাদের থ্যাঙ্কস জানাচ্ছি যে বছরের শুরুর দিনটাতে আপনারা সবচাইতে বেশি মানুষ যে শুনছেন আপনাদের এসএমএস দেখে বুঝতে পারছি আমরা সেটা। আমি দেখতে পাচ্ছি এখন আমাদের এসএমএস করেছেন শিমুল, এবং তিনি বলেছেন যে আচ্ছা, সামু কি ইসলামিক শরিয়ত মতে চলতেন কিনা তিনি এটা জানতে চেয়েছেন। ব্যাপারটা হচ্ছে মানে সামুকে আসলে ধর্মটা পালন করতেন কিনা জানতে চেয়েছেন, যে সেটা ইসলাম হোক বা হিন্দু হোক যাই হোক। না, ওনাকে কখনো দেখি নাই মন্দিরেও যেতে কিংবা মসজিদেও যেতে। ম্যাক্সিমাম সময়ই দেখতাম যে চুপচাপ ওই মুনি ঋষিরা যেভাবে বসে সেভাবে বসে নিজের সাথে নিজে কথা বলছে। ওকে, সো সেটাই স্বাভাবিক যে একজন মানুষ যাকে সবাই পাগল হিসেবে জানে তার পক্ষে আর এর চাইতে মানে কি বলবো যে অন্য কোনো স্পেসিফিক কোনো কিছু করার প্রশ্ন খুব একটা বেশি আসছে না। পিয়াল লিখেছেন আমাদেরকে, পিয়াল এসএমএস করেছেন, এবং আবি আমাদের এসএমএস করেছেন, আলম এসএমএস করেছেন, আলিফ এসএমএস করেছেন, রুমি এসএমএস করেছেন আমাদেরকে, তুবা এসএমএস করেছেন, জামান, তারপরে স্বাধীন, মামুন এসএমএস করেছেন আমাদেরকে, তাশিক এসএমএস করেছেন, শিমুল, সাইফ সহ আরও অনেকে। সো সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি আরও একবার এসএমএস পাঠানোর জন্য। এবং এসএমএসগুলো হয়তো পড়া হচ্ছে না, কিন্তু সেই এসএমএসগুলো সযত্নে আমাদের কাছে সংরক্ষিত থাকবে। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এটা আপনি একদম পুরোপুরি ধরে নিতে পারেন। আমি আরেকটা ঘটনা একটু আপনাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাদের একজন এসএমএস করেছেন, এবং তার নামটি হচ্ছে, তিনি এটা বলছেন যে সোহেল নাসিরাবাদ চিরাং থেকে এসএমএস করেছেন। এবং তিনি বলছেন, আসল ভাই, আমি আপনাকে এবং আপনার সুমন ভাই, সাকিব ভাই, জিবরান ভাই, বুথ এফএমের সংশ্লিষ্ট সবাই এবং সকল লিসনারদের অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম সোহেল, চট্টগ্রামে থাকি। ভূত এফএম আমার প্রিয় একটি অনুষ্ঠান। অনেক ভালো লাগতো শুনতে, অনেক ভালো লাগে শুনতে, খারাপ লাগে যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, আর অপেক্ষায় থাকি কখন ফ্রাইডে নাইট আসবে। আরও ভালো লাগতো যদি অনুষ্ঠানটা সপ্তাহে 2 দিন প্রচার করা যেত। যাক, সে কথা, আমি ভূত এফএম বিষয়ক ব্যাপারগুলোতে অনেক কৌতূহলী। আজকে আমার জীবনে পর্যায়ক্রমে ঘটে যাওয়া কিছু এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই। আমি তখন ক্লাস 8-এ পড়ি, থাকতাম নারায়ণগঞ্জের মিশন পাড়াতে একটা দোতলা বাড়িতে। বাড়িটার 3 দিকটা ছিল বড় বড় কচুরি পানাওয়ালা পুকুর। ওই সময় নারায়ণগঞ্জে পুকুর বেশি ছিল। দোতলা বাড়িটার পাশের ফ্ল্যাটে ছিল একটি ফ্যামিলি। ভদ্রলোক ছিলেন ব্যাংকার, ওনার 3 মেয়ে, 1 ছেলে। ছেলেটা আমার সাথে একই ক্লাসে পড়তো। আর ভদ্রলোকের ওয়াইফ ছিলেন রোগাটে গড়ন, ফর্সা গায়ের রং, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। ওনার আচরণে সেটা প্রকাশ পেত। উনি আমাকে খুব আদর করতেন, যেহেতু আমি ওনার ছেলের বন্ধু ছিলাম। উনি বিনা কারণে হাজব্যান্ডের সাথে প্রায় ঝগড়া করতেন। আচ্ছা, তো আর অনেক রাত পর্যন্ত ছাদে উঠে বসে থাকতেন। আমরা প্রায় গভীর রাতে ওই বাড়ির ছাদে জুতো পায়ে দিয়ে ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কারো দৌড়ে যাওয়ার শব্দ শুনতাম। মনে হতো একসাথে অনেকে খটখট শব্দ করে সারা ছাদে দৌড়ে বেড়াচ্ছে। ছাদে কোনো রেলিং ছিল না। একদিন মাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে উনি বললেন, ওখানে খারাপ কিছু আছে, ছাদে কখনো যাবে না। কিন্তু আমার কৌতূহলী মনে প্রশ্ন দেখা দিল, যদি আন্টি অনেক রাত পর্যন্ত ছাদে থাকতে পারেন তাহলে আমি গেলে কি হবে? একদিন অনেক রাত পর্যন্ত পড়ছিলাম, রাত 12টা। পড়তে পড়তে ঘুম আসছিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, বাসার সবাই ঘুম। হঠাৎ খেয়াল হলো সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে দেখি আন্টি ছাদে আছে কিনা। যদি থাকে কিছুক্ষণ গল্প করব। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি আন্টি ছাদের এক পাশে, যেখানে উনি প্রতিদিন বসে থাকেন পুকুরের দিকে মুখ করে, ওখানটায় বসে আছেন, চুলগুলো পিঠের ওপরে ছড়ানো। ছাদে চাঁদের যথেষ্ট আলো ছিল, আর আন্টি যেহেতু ফর্সা, ওনাকে আমি একটু দূর থেকে ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমি কাছে না গিয়ে একটু দূরে থেকে ডাকলাম, আন্টি কি করেন আপনি? বাসায় যাবেন না? উনি আমার দিকে না তাকিয়ে বললেন, পরে যাব। আমি আমার ছেলের কথা জিজ্ঞেস করলাম, আন্টি আজাদ কি পড়ছে না ঘুমিয়ে গেছে?
উনি এবারও আমার দিকে না তাকিয়ে বললেন, মনে হয় ঘুমাচ্ছে। অনেক, কিন্তু আন্টির কথাগুলো মনে হচ্ছিল অনেক ভারী স্বরের আর অনেক জোরে কথা বলছিলেন। আমি একটু চুপ করতেই এবার উনি আমার দিকে মুখ ঘোরালেন আবারও একই স্বরে, এত রাত্রে তুই ছাদে আসছিস কেন? তাড়াতাড়ি ঘরে যা। আমি ওনার কথা শুনে হয়তো ততটা ভয় পাইনি, কিন্তু ভয় পেয়েছিলাম ওনার চোখ দুটো দেখে, রীতিমতো অজ্ঞান হবার মতো। দেখলাম ওনার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছিল চোখ দিয়ে আগুন বের হবে। আমি দৌড়ে বাসায় চলে আসি। সারা রাত ঘুমাতে পারিনি। পরের দিন মাকে এই ঘটনাটা বললাম। মা অনেক বকলেন। একদিন সুযোগ বুঝে আন্টির ছেলেকে কথাটা বললাম। সে বলল তার মাকে নাকি জিনে ধরেছে এবং জিন নাকি তার মাকে রাতে ছাদে নিয়ে বসিয়ে রাখে এবং জিন শব্দের সাথে পরিচিত হবার সৌভাগ্য তখন তার হয়নি। কোনো একদিন বাড়িওয়ালা কাজের মেয়েটা বড় মাছ কাটছিল। মেয়েটার বয়স হবে আনুমানিক 22-23। হঠাৎ তিনি দেখলেন যে মাছটাকে বটি দিয়ে না কেটে ধূপ ধূপ আওয়াজ করে কোপাচ্ছে। এমন সময় সে মাছটাকে একসময় কুচি কুচি করে ফেললো। এরপর সে মাছ কাটা রেখে চুল খোলা অবস্থায় নাচানাচি করতে লাগলো, কখনো গান গাইতে লাগলো। এরকম অদ্ভুত 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 সব ঘটনা শুরু করলো সে। এবং একজন মানে এই ধরনের কিছু ঘটনা সেই বাসায় ঘটতো তিনি উল্লেখ করেছেন। এবং সেই বাসাতে যখন মানে কি বলবো যে তাকে সবাই মানে বাড়িওয়ালা এবং কয়েকজন বয়স্ক মহিলা তাকে বাসা একসময় সে হচ্ছে মানে কি বলবো জ্ঞান হারিয়ে ফেলে এবং বাড়ির সবাই তাকে হচ্ছে ওই যে জুতা বা ঝাড়ু এই সমস্ত দিয়ে পেটাতে শুরু করে। এরকম ধরনের ঘটনা সেই বাড়িতে ঘটতো। এবং ব্যাপারটা হচ্ছে এরকম অনেক ঘটনাই তিনি গল্পটা আসলে অনেক বড়, আজকে অত সময় নেই, আমি শেষ করবো হয়তো অন্য কোনো একদিন। তার আগে আমাদের যেহেতু গেস্ট আছে, আমরা গেস্টের কাছে ফিরে যাই। এই ঘটনাগুলো তার সাথে ঘটেছিল। আমি দেখলাম যে ঘটনাটা শেষ হওয়ার আগে আরেকটা নতুন ঘটনা শুরু হয়েছে। আপনার একটা ঘটনা আছে কক্সবাজার নিয়ে, আপনি বলছিলেন। আপনার নামটা একবার বলবেন? আমার নাম দেবাশিস পঙ্কজ। রাইট, পঙ্কজ, আপনার কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো খুব সংক্ষিপ্ত আকারে ছোট ছোট করে শুনতে চাই। তো ঘটনাটা হচ্ছে প্রায় 2 বছর আগের ঘটনা। আমি কক্সবাজার যাই। তো যাওয়ার পরে আমি একা যাই ওই পার। তো একটা সিএনজি নিয়ে বের হই। বের হওয়ার পরে ওই হিমছড়ির দিকে যে এইটা আছে, রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আচ্ছা, আমি তাই একটা কথা বলবো যে ওই ঘটনাটা শেষ করে দিই আমি, যে কাজের মেয়েটাকে যখন পেটাতে শুরু করলো, কাজের মেয়ে কিছু কিছু গেস করতে পারতো। যেমন বাড়িওয়ালার বড় ছেলের বউ প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, বাড়িওয়ালার বড় ছেলের বউ প্রেগনেন্ট ছিল এবং তিনি একদম জাস্ট সেই কাজের মেয়েটাকে বলে দিয়েছিল যে আপনার নাতনি হবে। এবং বেশ কিছু এবং তারপরে দেখা যায় যে অজ্ঞান হওয়ার পরে যখন সে জাগতো আবার, তখন কিছু বলতে পারতো না এবং সে বললো আমার কি হয়েছিল, খালা গায়ে এত ব্যথা কেন, এরকম টাইপের। এবং সেই মেয়েটার কথা ঠিক হয়েছিল এবং সত্যি সত্যিই তার ছেলের মানে তার তার নাতনি হয়েছিল আর কি। তো এই ব্যাপারগুলো খুব মিরাকল, এই ব্যাপারগুলো ঘটে মানুষের জীবনে, কোনো উত্তর নেই কেন ঘটে আমরা জানি না। শুরু করি আমরা।